আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে কথা বলে থাকি। এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো হৃদরোগ ও করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন সোহাগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার সাইফুদ্দিন সোহাগ, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই, হৃদরোগের কি ধরনের রোগী আসলে আপনারা পেয়ে থাকেন? হৃদরোগের বিভিন্ন ধরনের রোগী পেয়ে থাকি, যেমন করোনারি আর্টারি ডিজিজ, ইট উইল বি অ্যাকিউট অর ক্রনিক, হার্ট ফেলিউর ডিউ টু কার্ডিয়াক কজ, জন্মগতভাবে বাচ্চাদের হার্টের সমস্যা আসতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজগুলো আসতে পারে, বাত জ্বর বা রিউমেটিক ফিভারের রোগীগুলো আসতে পারে, তারপর বয়স্ক রোগীরা ভালভের সমস্যা নিয়েও আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছি। আমরা কখন বুঝবো যে একটা মানুষের হার্টের সমস্যা আছে কিংবা নাই? যখন রোগীর সিমটমগুলো থাকে, যেমন সিমটমগুলোর ভিতরে রোগী হাঁটতে গেলে হয়রান লাগবে, রোগীর বুকের বাম পাশে অথবা ঠিক স্টার্নামের পিছনে রেট্রোস্টার্নাল একটা চেস্ট পেইন হবে, ঠিক বুকের পিছনে মাঝখান বরাবর। হ্যাঁ। তারপরে রোগীর রাতেবেলা ঘুম ঠিক মতো হবে না, বুকে ধরফর করবে, শ্বাসকষ্ট হবে। এগুলো দেখলে আমরা সাধারণত বুঝতে পারি যে ওনার হার্টের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আপনি একটা কথা বলছিলেন শুরুতে যে করোনারি আর্টারি ডিজিজ, এই রোগীটাও এই ধরনের রোগীও আপনি পাচ্ছেন বা আপনারা পাচ্ছেন। করোনারি আর্টারি ডিজিজটা কি আসলে? করোনারি আর্টারি ডিজিজ বলতে বোঝায় হার্টের নিজস্ব রক্তনালী আছে, সেই রক্তনালীতে যদি কোনো কারণে কোনো ব্লকেজ আসে, সেটার কারণে রোগীর যেসব সিমটমগুলো হয় তাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। এই যে সিমটম বা লক্ষণগুলো কি আসলে এই সময়টাতে? করোনারি আর্টারি ডিজিজ সাধারণত দু রকম হয়ে থাকে, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট বলতে মূলত যেগুলো 3 মাসের ভিতরে হয় বা উইদিন ডেজ অর আওয়ার্স, আর ক্রনিক ডিজিজগুলো সাধারণত মোর দেন 3 মান্থের একটা হিস্ট্রি থাকে। ক্রনিক ডিজিজগুলোকে আমরা স্টেবল অ্যাঞ্জাইনা বা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা বলে থাকি, আর অ্যাকিউটগুলোকে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম হিসেবে ট্রিট করি। এটার ভিতরে 3টি থাকে, এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা। আমরা সচরাচর আনস্টেবল অ্যাঞ্জাইনার রোগীও অনেক বেশি পেয়ে থাকি। এই আনস্টেবল অ্যাঞ্জাইনার রোগীগুলো কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন? আমাদের কাছে আনস্টেবল অ্যাঞ্জাইনার রোগীগুলো সাধারণত বুকে ব্যথা নিয়ে আসবে, সাথে তার ঘাম, ভমিটিং হতে পারে। আর যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে তারা চেস্ট পেন অতটুকু বলতে পারে না, তারা বলবে যে চেস্ট ডিসকমফোর্ট, আমার একজনের অস্বস্তি লাগতেছে বুকে, এই জাতীয় কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসবে। আর আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা শুধু ইসিজি করি না, ইসিজির সাথে আমাদের আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হলো ট্রপোনিন আই। এই পরীক্ষাটা আমরা করি। ট্রপোনিন আই যদি নর্মাল থাকে তাহলে আমরা দুটো জিনিস করি, আমরা অবজার্ভ করি, দেন আমরা আওয়ারলি অর 2 আওয়ারলি আমরা ইসিজি এবং ট্রপোনিন আই পরীক্ষা দুটো করি, নতুবা আমরা এটাকে আনস্টেবল অ্যাঞ্জাইনা হিসেবে মার্ক করি। তো এই যে যখন একটা রোগী আমরা ডায়াগনোজ করে ফেললাম যেটা আনস্টেবল অ্যাঞ্জাইনা, তার ওনার এরপর আমরা কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি? আনস্টেবল অ্যাঞ্জাইনা একটা পেশেন্টকে আমরা মূলত হসপিটালাইজ করে আমরা সাধারণত লো মলিকুলার ওয়েট হেপারিন দেই, আমরা লোডিং দিয়ে দিই অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ এবং স্ট্যাটিনের। সেটার সাথে সাথে অন্যান্য সিমটোমেটিক চিকিৎসা আমরা দিতে পারি, বিটা ব্লকার থাকতে পারে, এআরবি অথবা এসি ইনহিবিটর থাকতে পারে। এমনকি আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা যদি আমাদের শিওর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দিয়ে থাকি, এবং সাথে অবশ্যই আমাদের পেশেন্টের সিমটম ওয়াইজ আমরা অক্সিজেনও প্রোভাইড করি। আর আপনি আরেকটি কথা বলছিলেন এসটি এলিভেটেড এমআই, এসটি এলিভেটেড এমআইটা কি আসলে? এসটি এলিভেটেড এমআই হচ্ছে ট্রান্সমুরাল এমআই বলা হয়, বা হচ্ছে যে পুরো রক্তনালী যদি সম্পূর্ণ ব্লক হয়ে যায় তাহলে হচ্ছে তার দূরের দিকে, রক্তনালীর দূরের দিকে সাধারণত সেই রক্তটা প্রবাহ হয় না, সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে যে এমআইটা হয় তাকে আমরা এসটি এলিভেটেড এমআই বলি। তো এটা তো আমরা ইসিজিতে বুঝতে পারবো যে এসটি লিডগুলো এলিভেট হয়ে আছে। এই সময়টাতে এটা ছাড়া আর কোনো কি ইনভেস্টিগেশনের দরকার আছে ইসিজি ছাড়া? এসটি এলিভেটেড এমআইতে সাধারণত আমাদের ইসিজি ছাড়া আমরা ট্রপোনিন আই আমরা করি হচ্ছে জাস্ট ফর ডকুমেন্টেশন, কিন্তু সাধারণত ট্রপোনিন আই 6 আওয়ার্স পরে রেজ করা শুরু করে। আমরা অ্যাকিউট কন্ডিশনে ট্রপোনিন আই করার মতো সেই সময় আমাদের থাকে না। সেক্ষেত্রে আমরা বেডসাইড ইকো করে দেখতে পারি যে ওনার পাম্পিং ক্যাপাসিটি বা যেসব ফ্র্যাকশনটা কেমন। তাহলে এই সময়টাতে যখন আমরা ডায়াগনোজ করে ফেলি যেটা এসটি এলিভেটেড এমআই, তাহলে আমরা সাথে সাথে কিন্তু আমরা চিকিৎসা আরম্ভ করে দিতে পারি আসলে। জি অবশ্যই। এসটি এলিভেটেড এমআইয়ের গোল্ডেন যে ট্রিটমেন্ট সেটাই হলো হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এটা ওপেন করে দেওয়া বাই প্রাইমারি পিসিআই,
আর যদি প্রাইমারি পিসিএ সম্ভব না হয় তাহলে হচ্ছে আমরা স্ট্রেপ্টোকাইনেজ অথবা টেনেকটিপ্লেজের মাধ্যমে আমরা কেমিক্যাল ম্যানেজমেন্ট দিতে পারি। স্ট্রেপ্টোকাইনেজ এবং টেনিকটিপ্লেজ এটার মধ্যে কোনটা আসলে এখন এই মুহূর্তে বেশি ব্যবহার হচ্ছে? আমাদের দেশের পার্সপেক্টিভে স্ট্রেপ্টোকাইনেজটাই বেশি চলে, কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করি তাহলে টেনেকটিপ্লেজটা ওরা সাধারণত চুজ করে বেশি, কারণ ওটা স্পেসিফিসিটি বেশি। ধরেন আমরা তো এই সময়টাতে যে স্টিলিভেটেড এমআই এই সময়টার সাথে একটা গোল্ডেন আওয়ারের একটা সম্পর্ক আছে। জি, 4 এই গোল্ডেন আওয়ারটা কতটুকু আসলে? গোল্ডেন আওয়ার্স হচ্ছে উইদিন 2 আওয়ার্স। উইদিন 2 আওয়ার্সের ভিতরে যদি আমরা প্রাইমারি পিসিএ করে ফেলতে পারি তাহলে রোগীটা আমরা বলতে পারি যে 90 থেকে 100% সম্পূর্ণ আগের মতো হয়ে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। তারপরও অনেক সময় আমরা এটাকে 4 আওয়ার্স পর্যন্ত কাউন্ট করি প্রাইমারি পিসিআর টোটালটা টাইমটা। আবার যদি আমরা ফার্মাকোইনভেসিভে যাই, ফার্মাকোইনভেসিভ করলে আমরা সেক্ষেত্রে 24 আওয়ার্স পর্যন্ত কাউন্ট করতে পারি প্রাইমারি পিসিআর ডিউরেশনটা। আচ্ছা, এগুলো তো আমরা বলছিলাম একুইট কন্ডিশনের কথা, যে করোনারি সিনড্রোমের ক্ষেত্রে। ক্রনিকের ক্ষেত্রে আসলে কি কি ধরনের লক্ষণগুলো রোগী নিয়ে আসতে পারে? ক্রনিকের ক্ষেত্রে রোগীগুলো সাধারণত যেটা নিয়ে আসে, বলবে যে আমি বসে থাকলে আমি অস্বস্তি ফিল করি না, নতুবা আমি হাঁটতে গেলে দোতলা পর্যন্ত যেতে পারি না বা সিঁড়ি দিয়ে উঠতে পারি না, আমার হয়রান লাগে, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি কি ধরনের ইনভেস্টিগেশন করে থাকেন, ইসিজি, ইকো ছাড়াও? ইসিজি, ইকো ছাড়াও আমরা ইটিটি একটা পরীক্ষা করি। ইটিটিটা যদি রোগী কোনো কারণে হাঁটতে অপারগ হয় বা দৌড়াতে অপারগ হয়, সেক্ষেত্রে আমরা ডোবোটামিন স্ট্রেস টেস্ট একটা পরীক্ষা আছে, তাও করতে পারি। এগুলো হচ্ছে নন ইনভেসিভ, এবং এগুলোতে যদি আমাদের কোনো ধরনের কোনো পজিটিভনেস আমরা দেখি যে তার করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে, তাহলে আমরা ইনভেসিভ প্রসিডিউরে যাই। ইনভেসিভ প্রসিডিউরগুলো কি কি আপনাদের এই ক্ষেত্রে? ইনভেসিভ প্রসিডিউরগুলো সাধারণত আমাদের এখানে করোনারি অ্যানজিওগ্রামটাই হচ্ছে যে ইনভেসিভ প্রসিডিউর হিসেবে কাউন্ট করি আমরা। তখন যদি আপনারা কোনো রক্তনালীতে ব্লক দেখেন, অ্যাকর্ডিংলি আপনারা স্টেন্টিং করে ফেলেন? জি, স্ট্যান্ডিং করে ফেলি, এবং এটা এখন নতুন ট্রিটমেন্টও আসছে, ড্রাগ কোটেড বেলুন। আমরা ড্রাগ কোটেড বেলুন আমরা ইউজ করতে পারি, তবে এখনও আমরা এটা কিছু কিছু জায়গাতে আমরা প্র্যাকটিস করতেছি। আমরা আরও ইলিবোরেটলি যাবো আর কি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, বুঝতে পেরেছি। আপনি আরেকটি কথা বলছিলেন যে শ্বাসকষ্ট বা হার্ট ফেলিউর। এই হার্ট ফেলিউর বা শ্বাসকষ্টটা কখন হয় বা কোন কোন রোগীর ক্ষেত্রে এটা ডেভেলপ করতে পারে? হার্ট ফেলিউর সাধারণত দুই রকমের হয়ে থাকে, অ্যাকিউট হার্ট ফেলিউর বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। আরেকটা হচ্ছে যে ক্রনিক আবার দুই রকমের হতে পারে, ডিকম্পেনসেটেড অ্যান্ড কম্পেনসেটেড। অ্যাকিউটগুলো সাধারণত আপনার মারাত্মক শ্বাসকষ্ট হবে, রোগী শুতে পারবে না, বসতে পারবে না, এবং হঠাৎ করে এটা সাডেন অনসেট, হঠাৎ করে এটা দেখা দিবে। রোগীগুলোর শ্বাসকষ্ট হবে, তারা শুতে পারবে না, বসতে পারবে না, তাদের ঘাম হবে, এবং অনেক সময় বুকে ব্যথার কথাও তারা বলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি কি ধরনের ইনভেস্টিগেশন রোগীদেরকে সাজেস্ট করি? ইনভেস্টিগেশনের প্রথম এবং কয়েকটা পরীক্ষা যেগুলো আমাদের কার্ডিয়াক পরীক্ষা, সেগুলো মাস্ট করতে হবে, যেমন ইসিজি, ইকো, এই দুটো। ইটিটি করা যাবে না, কারণ এসব রোগীগুলো আপনার মেশিনের উপর হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, তখন আরো জি, শর্টনেস অফ ব্রিথ বা শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারে। এটার সাথে সাথে আমরা এসব পেশেন্টকে আমরা প্রো ব্রেইন ন্যাট্রিউটেড পেপটাইড, সংক্ষেপে প্রো বিএনপি বা অ্যান্টি প্রো বিএনপি, এই পরীক্ষাটা আমরা করতে পারি। এটা আসলে কি হার্ট ফেলিউরের মার্কার হিসেবে আমরা পরীক্ষা এটা ওয়ান কাইন্ড অফ হার্ট ফেলিউরের মার্কার হিসেবে কাউন্ট হয়। আচ্ছা আচ্ছা, তারপর আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হয় এসব রোগীর ক্ষেত্রে? ট্রিটমেন্ট প্রোটোকলটা হয়ে থাকে, যদি আমাদের প্রো বিএনপি অথবা অ্যান্টি প্রো বিএনপি আমাদের লিমিটের চাইতে যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা রোগীটাকে হসপিটালাইজ করার পরামর্শ দিই। আর যদি আমরা উইদিন লিমিটেশন থাকে, তাহলে আমরা চেষ্টা করি ওষুধ দিয়ে কভার করার জন্য, এবং ওনাদেরকে বেড রেস্টের সাথে সাথে কিছু পরামর্শ প্রদান করি, যেমন পানি কম খাবেন, আপনার নিয়মিত ওষুধ সেবন করবেন, এবং বিপি কন্ট্রোল করতে হবে। বিপি এখানে একটা বড় ভূমিকা আছে, প্রেশারটা মেনটেন করা। প্রেশার কমে গেলেও সমস্যা, প্রেশার বেড়ে গেলেও সমস্যা। প্রেশার বেড়ে গেলে হাইপারটেনসিভ এলভিএফ ডেভেলপ করতে পারে। আচ্ছা, এই ধরেন এইসব রোগীর ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখতে পাই যে কিছু কিছু রোগী ফ্রিকোয়েন্টলি হাসপাতালে ভর্তি হচ্ছে বা ডাক্তারদের কাছে যাচ্ছে, এটার কারণটা কি আসলে? এটা একটা বড় কারণ হচ্ছে রিফ্লেক্টরি হার্ট ফেলিউর। আমাদের হার্ট ফেলিউর ওষুধগুলো দিচ্ছি, সেগুলো কোনো কারণে কাজ করতেছে না। কাজ না করার তিনটা কজ হতে পারে। এক, পেশেন্ট অতটুকু কমপ্লায়েন্ট না, ওষুধপত্র সে ঠিকমতো খাচ্ছে না বা হচ্ছে নিয়মকানুনগুলো মানতেছে না। দুই, আমাদের ডায়াগনোসিসটা ঠিকমতো হচ্ছে না, বা হচ্ছে যে আমাদের কোথাও কোনো ইনভেস্টিগেশনের ল্যাগিংস থাকতে পারে। তিন, আমি যে ড্রাগটা দিছি, যে মেডিকেশনটা প্রোভাইড করছি, সেই ড্রাগটা অপ্রতুল। এসব কারণে ওনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যেতে পারে। ধরেন এই একটা হার্ট ফেলিউরের রোগীদেরকে আপনারা কতদিন পর পর ফলো আপ করতে অ্যাডভাইস করেন আসলে? হার্ট ফেলিউরের পেশেন্টকে আমরা বলি যে হচ্ছে 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর ডক্টরের কাছে যাওয়ার জন্য, ডক্টর পরামর্শ প্রদান করবে, সেগুলো মেনে চলার জন্য।
এবং যদি মোটামুটি সেটেল থাকে পেশেন্ট, তাহলে আমরা তখন 3 থেকে 6 মাসের কথা বলি। আপনারা আরো কিছু রোগীদের কথা বলছিলেন যারা জন্মগত রোগ, হৃদরোগে আক্রান্ত। জি। এই ধরনের রোগগুলো আসলে কি কি? জন্মগতভাবে হৃদরোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সায়ানোটিক অ্যান্ড অ্যাসাইনোটিক। সায়ানোটিক হার্ট ডিজিজগুলোর মধ্যে 1 নম্বর সবচেয়ে কমননেস যেটা, সেটা হচ্ছে ফেলার্স, ট্যাটলজি অফ ফেলার্স। এগুলো সাধারণত আমাদের কাছে আসে। আর অন্যান্য সায়ানোটিক যেগুলো আছে, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আওরটা, তারপরে পালনারি অ্যাট্রেসিয়া, ট্রাগাসিভ অ্যাট্রেসিয়া, এগুলো সাধারণত খুব বেশি দিন সার্ভাইভ করে না আসলে। আর অ্যাসাইনোটিক যেগুলো, এগুলো সাধারণত আমাদের কাছে ছোট বয়স, রোগগুলো ছোটোকাল থেকে হলেও আমাদের কাছে ধরা পড়ে কিশোর অথবা বা 18 থেকে 20 বছরের ভিতরে ধরা পড়ে। এগুলোর মধ্যে হচ্ছে যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অর বোথ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটসেট্রা। এই যে জন্মগত রোগগুলোর কথা আপনি বলছিলেন, এই ক্ষেত্রে ধরেন এই যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের রোগীগুলো আমরা আসলে বেশি পেয়ে থাকি বা আপনারা বেশি পেয়ে থাকেন। জি। এই রোগীগুলো কি কি লক্ষণ নিয়ে আসলে প্রেজেন্ট করে? এসব রোগীগুলো সাধারণত জন্মের পরে ওদের এই খাদ্যাভ্যাসের সমস্যা দেখা দেয়, ওরা ঠিকমতো খেতে পারে না, খাওয়া দাওয়া করতে গেলে হাঁপিয়ে যায় বাচ্চাগুলা। তারপরে ওরা দৌড়াতে দেরি করে, বা দৌড়াতে গেলে ওদের শ্বাসকষ্টের মতো হয়, ওরা বেশিক্ষণ দৌড়াতে চায় না, বসে থাকতে চায়। এবং ওদের হচ্ছে যে নিউরো ডেভেলপমেন্টাল গোলটাও অনেক ক্ষেত্রে দেরি হয়, যদি অ্যাসোসিয়েটেড অন্য কোনো সমস্যা থেকে থাকে। তো এই যে এই ধরনের রোগীগুলোর ট্রিটমেন্ট কি চট্টগ্রামে হয় পরিপূর্ণভাবে বা আপনাদের মেডিকেল কলেজ চট্টগ্রামে হাসপাতালে হয়? আমাদের মেডিকেলে হচ্ছে, তবে যা হচ্ছে সেটা চট্টগ্রামের জন্য অপ্রতুল। চট্টগ্রামে আমরা চেষ্টা করছি আমাদের পরিধি বাড়ানোর জন্যে। আমাদের প্রতিবারই আমাদের একটা বিষয় থাকে হচ্ছে যে আমাদের বাচ্চাদের যে কনজেনিটাল হার্ট ডিজিজগুলো, তার ট্রিটমেন্টগুলো আমরা কীভাবে করতে পারি। গত বছর টার্কি থেকে একটা টিম আসছে আমাদেরকে হেল্প করার জন্যে। ওরা বাংলাদেশে 1 মাস, চট্টগ্রামে 1 মাস ছিল। 1 মাসের ভিতরে ওরা বিএসডি এসডি অনেকগুলো ক্লোজার করে গেছে। আর এখান থেকে একটা টিম আসে হচ্ছে যে এনআইসিবিডি থেকে, তারা আমাদেরকে প্রোভাইড করে 1 মাসের মতো। কিন্তু রেগুলারলি বা রুটিনলি আমাদের চট্টগ্রাম মেডিকেলে বা হচ্ছে যে চট্টগ্রামে খুব কমই কেস হচ্ছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা হয়তো রেফার করছি ঢাকায় বা জি। এনআইসিভিডির মতো জি। জায়গাগুলোতে। কিছু কিছু রোগী আমাদেরকে আসলে কমপ্লেইন করেন যে আমার বুক ধড়ফড় করছে বা পালপিটেশন। এই বুক ধড়ফড় জিনিসটা আসলে কি? বুক ধড়ফড় জিনিসটা আসলে 2 রকমের। যদি আমরা পালস রেট দিয়ে হিসাব করি বা পালসের রিদম দিয়ে হিসাব করি, তাহলে এটা 2 রকমের, নিয়মিত এবং অনিয়মিত। নিয়মিত যদি হয়ে থাকে, তার ভিতর আমরা আবার 2টা ক্লাসিফিকেশন, 2টা ক্যাটাগরি করতে পারি, মোর দেন 90 পালস রেট আর লেস দেন 90 পালস রেট। আর যদি অনিয়মিত হয়, তাহলে আমরা তাও আবার 2 রকম করে আমরা ক্লাসিফাই করতে পারি। উইথ আপনার কিউআরএস রেটটা আমরা দেখি, ডিউরেশনটা যদি আমাদের লেস দেন 200 আর মোর দেন 200 যদি হয়। এবার আমরা ওয়াইড কমপ্লেক্স আর ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া বলি আমরা। তো এই পালপিটেশনের রোগীগুলা ট্রিটমেন্টটা কি হবে তাহলে এই দোনোটা ক্যাটাগরির ক্ষেত্রে? দুটোটা ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা আসলে কয়েকটা গোলের উপরে ডিপেন্ড করে: রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল অ্যান্ড আদার্স। এটা কিভাবে কাজ করবে? ধরেন আপনি যেটা বলছিলেন, যেটা অনিয়মিত, যেগুলা ধরেন আপনার সেখানে থাকতে পারে এট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এগুলার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট হয়, তাহলে আমরা এটা হসপিটালাইজ করতে বলি। আমরা সেক্ষেত্রে রিদম কন্ট্রোল করার জন্য ফ্ল্যাকাইনামাইড আছে, অ্যামিওডারন আছে, ডোফেটিলিড, এই জাতীয় ওষুধগুলো আমরা ইউজ করি। আর রেট কন্ট্রোলের জন্য আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি, অ্যাগক্সিন ইউজ করতে পারি, এমনকি আমাদের সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভ্যারাপামিল, ডিলথিয়াজম, এগুলো আমরা ইউজ করতে পারি। এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট যেগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করি। আর যদি কোনো কারণে পেশেন্টের এগুলো যদি রিফ্লেক্টরি হয়, এগুলো ওষুধগুলো দিচ্ছি কিন্তু কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা ডিফিব্রিলেশনের দিকেও যেতে পারি। 50 জুলে আমরা সাধারণত ডিফিব্রিলেশন প্রোভাইড করি। এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে এট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই রোগীগুলোর ক্ষেত্রে সমস্যাগুলো কি বারবার হতে পারে কিনা? এখানে একটু কথা বলি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন দিস কোয়াইট এ ডিফারেন্ট টার্ম। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনগুলো আসলে হচ্ছে যে একদম লাস্ট স্টেজে, এটা হচ্ছে ঠিক জীবন মৃত্যুর মাঝখানে থাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন রোগীগুলো। এদেরকে আমরা মাস্ট ডিফিব্রিলেশন প্রোভাইড করা লাগবে। সাধারণত 220 জুল থেকে 300 জুলে আমরা ডিফিব্রিলেশন প্রোভাইড করে থাকি, এবং সাথে সাথে আমরা সিপিআর কন্টিনিউ করা লাগে। বুঝতে পেরেছি। তো এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে এটা কি বারবার হওয়া কি সুযোগ আছে? জি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদের অনেক সময় বারবার হতে পারে, রিপিটেড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, এটি পারক্সিমাল হতে পারে, তারপর হচ্ছে যে এটা ক্রনিক হতে পারে। যদি পারক্সিমাল হয়, এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি আসলে? এক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে পেশেন্টের এগুলো যদি রিফ্লেক্টরি হয়,
প্যারাসিটামল হলে সাধারণত আমরা চেষ্টা করি হচ্ছে যে পেশেন্টটার রেট কন্ট্রোলের সাথে সাথে আমরা পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেশন প্রোভাইড করি। অ্যান্টিকোয়াগুলেশনটা আমরা আমাদের এখানে দুটো স্কোর আছে, চার্টবাস স্কোর অ্যান্ড হচ্ছে যে হ্যাজব্লাড স্কোর। এই দুটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাকে কোন অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোভাইড করব। এইসব রোগীগুলোর ক্ষেত্রে ফলো আপটা কতদিন পর পর হওয়াটা আসলে জরুরি? প্রথমে উইদিন 1 মান্থ, উইদিন 1 মান্থ যদি পেশেন্ট স্টেবল থাকে, দেন হচ্ছে যে উইদিন 3 মান্থ, দেন উইদিন 6 মান্থ, এবং যদি 6 মান্থ পরেও যদি তার এটা না হয় তখন হচ্ছে যে ইয়ারলি আমরা সাধারণত চেক আপের জন্য আসতে বলি। আরেকটি টার্ম আমরা প্রায় শুনি বা আপনাদের কাছে এই রোগীগুলো যে বাতজ্বর, বাতজ্বরটা আসলে কি? বাতজ্বরকে আমরা ইংলিশে বলি বা আমাদের ডক্টরি ভাষাতে বলি হচ্ছে যে রিউমেটিক ফিভার। ফিভার। রিউমেটিক ফিভারটা এটা হচ্ছে যে প্যানকার্ডাইটিস হতে পারে, এটার সাথে অন্যান্য জয়েন্ট ইনভলভ হতে পারে। এই জ্বরগুলো সাধারণত হার্টে বেশি ইনভলভ করে, সাথে সাথে অন্যান্য জয়েন্টগুলো ইনভলভ করে, মেজর জয়েন্টগুলো। সাধারণত হার্টে যখন ইনভলভ করে তখন রোগীগুলো সাধারণত শ্বাসকষ্ট নিয়ে আসে এবং পালপিটেশন নিয়ে আসে, এবং ওদের এই শ্বাসকষ্ট এবং পালপিটেশনের জন্য অন্যান্য সমস্যাগুলো দেখা দেয় পরবর্তীতে। তো এইসব রোগীগুলোর ক্ষেত্রে ধরেন আমরা কি ধরনের ইনভেস্টিগেশন সাজেস্ট করব? এসব রোগীগুলোর জন্য আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হলো যে আমার একটা ইকো করে দেখতে হবে। ইকো করে দেখতে হবে তার ভালভের কী অবস্থা। বাতজ্বরের ক্ষেত্রে আমাদের অ্যাকিউট রিউমেটিক ফিভার হোক বা ক্রনিক রিউমেটিক ফিভার হোক, হার্টের ভালভ ইনভলভ হয়, ওই ভালভটা দেখতে হবে। এটার সাথে সাথে হার্টের অন্যান্য যে দুইটা কাভারিংস আছে, পেরিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, এগুলো আমরা দেখি, ইভেন মায়োকার্ডিয়াম আমরা দেখি ইকো করে। তো এর বাইরে আর কোনো ইনভেস্টিগেশন কি আসলে? এএসও টাইটার আমরা করতে পারি। এএসও টাইটারের সাথে সাথে হচ্ছে যে আমরা অন্যান্য পরীক্ষা আমরা করতে পারি, কিন্তু আমাদের মেইন ইনভেস্টিগেশনের ভিতরে আমরা ইকোটাই আমরা মূলত দেখি, কারণ আমাদের 99% ক্ষেত্রে রিউমেটিক ফিভারের রোগীগুলো আমাদের কাছে হার্টের এবং ভালো ইনভলভমেন্ট নিয়েই আসে। তো ভালভের ট্রিটমেন্টগুলো প্ল্যানটা আপনারা কিভাবে করে থাকেন ওই সময়টাতে? ওই সব ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমাদের এখানে 3 রকমের পেশেন্ট আসতে পারে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো সিভিয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ট্রিটমেন্টটা ডিফার করে হচ্ছে 2 রকম করে। সিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা হসপিটালাইজ করি, অ্যাসিমটোমেটিকের ক্ষেত্রে আবার আমরা ওষুধ দিয়ে অবজার্ভ করি এবং আসতে বলি আর কি। বুঝতে পেরেছি। আর মাইল্ড মডারেটের ক্ষেত্রে জাস্ট মাইল্ড আমরা ট্রিটমেন্ট সবগুলোর ক্ষেত্রেই দিই, তবে হচ্ছে আমাদের ড্রাগটা ভ্যারি করে। যেমন আমাদের মাইল্ড বা মডারেট যদি হয়ে থাকে তাহলে আমরা শুধুমাত্র হচ্ছে যে বাতজ্বরের ইনিশিয়াল ওষুধের উপর আমরা প্রোভাইড করি, এবং আমরা অবজার্ভ করি হচ্ছে যে তার একটা সিভিয়ারিটির দিকে যায় নাকি। পেশেন্ট যদি ঠিকমতো হচ্ছে কমপ্লায়েন্ট থাকে, ওষুধপত্র যদি সে ঠিকমতো গ্রহণ করে, তাহলে সাধারণত মাইল্ড মডারেট থেকে এটা সিভিয়ারের দিকে যায় না। এই যে হৃদরোগের যারা ভুগছেন এসব রোগীদের ক্ষেত্রে ফুড হ্যাবিট একটা বড় ভূমিকা রাখে। ওনারা আসলে কি ধরনের ফুড ইনটেক করতে পারবে আর কি ধরনের খাবার ওনাদেরকে আসলে পরিহার করতে হবে? সাধারণত খাদ্যাভ্যাস এখানে একটা বড় ভূমিকা রাখে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের যে ধরনের খাদ্যাভ্যাস মেনটেন করতে হবে তার একটা নাম আছে। এটাকে মেডিটেরিয়ান ডায়েট অথবা ড্যাশ ডায়েট বলা হয়। এখানে ফাইবারের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকবে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট যথেষ্ট পরিমাণে কম থাকবে, প্রোটিন থাকবে। হৃদরোগের যারা আক্রান্ত হচ্ছে ওদেরকে তো আসলে ধূমপান করাই যাবে না, আপনারা এটা সাজেস্ট করে থাকেন। সাথে আপনারা কিছু এক্সারসাইজ বা ব্যায়ামের কথাও বলে থাকেন। ওনাদের আসলে এক্সারসাইজটা কি ধরনের হবে বা কি ধরনের এক্সারসাইজ করলে ওনাদের এটা স্টেবল থাকবে? জি, ধন্যবাদ। সাধারণত আমাদের এক্সারসাইজের ক্ষেত্রে একটা বড় কথা বলো যে এসব পেশেন্টগুলো প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে এক্সারসাইজ করবে, সেটার একটা টাইম লিমিট আছে। সপ্তাহে 150 মিনিট, আবার যদি হচ্ছে 150 মিনিট সে উনি প্রোভাইড করতে না পারে তাহলে হচ্ছে 20 মিনিটের স্ট্রেনাস এক্সারসাইজ এভাবে করতে হবে। এটা কি শুধুমাত্র হাঁটাহাঁটি করলে হবে না কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই করতে হবে, সাথে হাঁটাহাঁটিও করতে হবে, এবং যদি ওই সম্ভব হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সাথে সাথে উনি অন্যান্য স্ট্রেনাস এক্সারসাইজ যেগুলো আছে ওগুলো করতে পারে। বিশেষ করে গ্রামে বা একটু মফস্বল শহরের দিকে দেখা যায় যে বুকে ব্যথা উঠলো, কিন্তু রোগীরা এটা আসলে কার্ডিয়াকের চেয়ে বেশি চিন্তা করে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওনারা হয়তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেললো, ব্যথা কমছে না। এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি? আমাদের হৃদরোগের একটা সবচেয়ে বড় বাধা বলতে পারেন এটাকেই। আমাদের গ্রামের রোগীগুলোকে আমরা শহরমুখী বা হচ্ছে যে ট্রিটমেন্টমুখী করতে পারতেছি না। এসব রোগীগুলো যখনই বুকে ব্যথা হবে তখনই যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ডক্টরের শরণাপন্ন হতে হবে। গ্রামের দিকে যদি আমাদের কোনো পরীক্ষা নাও থাকে, অন্তত একটা ইসিজি করার সেই ব্যবস্থা আছে, একটা ইসিজি করে ডক্টর সিদ্ধান্ত নেবে এটা কার্ডিয়াক অর নন কার্ডিয়াক কিনা। সাধারণত যদি ইসিজিতে চেঞ্জ থেকে থাকে, যত দ্রুত সম্ভব অন্যান্য মেজারমেন্ট শুরু করে দেওয়া দরকার। ইনিশিয়াল আমাদের লোডিংটা দিয়ে গ্রামের দিকে আমাদের চেস্ট পেনের জন্য প্যাথিডিন আমরা দিতে পারি,
এগুলো দিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো নিকটস্থ কার্ডিওলজিস্ট অথবা হচ্ছে কার্ডিয়াক সেন্টার যেখানে আছে সেখানে চলে যাওয়াটা উচিত। যে আপনি লোডিংয়ের কথা বলছিলেন, ক্লোপিডোগ্রেল বা অ্যাসপিরিন, এটা লোড করে তারপর রোগীকে ওখান থেকে আসলে মুভ করানো। লোডিং ডোজটাই হলো যে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ হয়তো আরও একটি পর্বে আমরা আরেকটু ইলাবোরেটলি আপনার সাথে ডিসকাস করব। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নিন। আমাদের বর্তমানে হৃদরোগের প্রাদুর্ভাব অনেক বেশি। হৃদরোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু নিয়মকানুন মানতে হবে। প্রথম হলো যে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। কোনো ধরনের বদঅভ্যাস যদি থেকে থাকে সেগুলো পরিহার করতে হবে। আমাদের নিয়মিত ঘুম এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। এটার সাথে সাথে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করলে ভালো। আর আমরা যারা স্যানিটারি ওয়ার্কার তাদেরকে অবশ্যই যেটা মেনটেন করতে হবে, প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় ব্যায়াম, সাথে সাথে খাদ্যাভ্যাসটা মেনটেন করতে হবে। ধন্যবাদ ডাক্তার সাইফুদ্দিন সোহাগ, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম হৃদরোগ ও করণীয় সম্পর্কে। আসলে একটি কথা আমরা বুঝতে পারছি, যদি আমাদের বুকে ব্যথা উঠে, এটা আসলে আমাদের কোনোভাবেই এটাকে অবহেলা করা যাবে না, কিংবা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে সময় নষ্ট করা যাবে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ একজন রেজিস্টার এমবিবিএস ডাক্তার অথবা হাসপাতালে চলে যাব। সে অনুযায়ী আমাদের ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ রোগীটা ম্যানেজ করার ব্যবস্থা নেবেন। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।